নমস্কার বন্ধুরা। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করব বাংলাদেশের ফুটবল দল সম্পর্কে। কেন বাংলাদেশে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কোন টিমই আসে না। ফুল টিম এত সাপোর্ট বেস থাকা সত্ত্বেও। তো কথা হচ্ছে কেন এই পশ্চিমবঙ্গকে কলকাতা থেকে সিলেক্ট করলো। তো কথা হচ্ছে যে বাংলাদেশের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার প্রথম কথা খুবই খারাপ। এদের একটা ভালো স্টেডিয়ামে ২ টো বোধহয় স্টেডিয়াম আছে। তো সেই স্টেডিয়ামগুলো এখন কি অবস্থা আছে, বর্ষাকালে কিরকম অবস্থা হয় আমি সেটা জানি না। তারপরে আরেকটা যে কথা হচ্ছে যে বাংলাদেশের কিরকম মানে টিকিটের প্রাইস উঠবে, টাকাটা কি করে বাংলাদেশ আ ফুটবল ফেডারেশন উঠাতে পারবে সেটাও একটা কথা। কারণ যে ২০১১ সালে আর্জেন্টিনা এসেছিল তখন কিন্তু আ যে আ হোস্ট ছিল যে হোস্ট ছিল তোমাদের আমি বলছি, যে হোস্ট ছিল সে কিন্তু ছিল হচ্ছে কলকাতার একটি সংস্থা, কলকাতার একটি ম্যানেজমেন্ট সংস্থা। এই যে পুরো টুর্নামেন্টটা হোস্টের দায়িত্বে ছিল। ১ম এ ভেনিজুয়েলাকে এনেছিল কলকাতার মাঠে, আর্জেন্টিনা ভার্সাস ভেনিজুয়েলা। তারপরে বাংলাদেশ হয়েছিল মানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আ ঢা আ নাইজেরিয়া ভার্সাস আর্জেন্টিনা। এখানে বাংলাদেশের কিন্তু কোনো ক্রেডিট নাই নিজের। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ। ঠিক আছে? বাংলাদেশ এই যে কমনওয়েলথ গেমস গেল সেখানে তো মানে বাংলাদেশ ডাব্বা মারা পারফরম্যান্স করলো। সেটা আমি পরে কোনো ভিডিওতে আমি আলোচনা করব। বাংলাদেশ ডাব্বা মানে ডাব্বা। সোনা, রূপা, ব্রোঞ্জ ডাব্বা। সবকটাতে ডাব্বা। ১৩ টা বোধহয় অ্যাথলিট পাঠিয়েছিল। তার মধ্যে ২-৩ জন ছিল হচ্ছে ফরেনের। তারাও খুব একটা সুবিধা করতে পারেনি। আ তো যাই হোক, সে সম্বন্ধে আমি পরে আলোচনা করব। তো মোটমাট এদের ইনফো আ ফ স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ। স্টেডিয়ামে না কোনো ভালো ব্যবস্থা আছে, না পয়সা পেমেন্ট করার ব্যবস্থা আছে। আজকে আ এ ইন্ডিয়াতে আসতে এই ব্রাজিল টিম নিচ্ছে মোটামুটি ৭০ কোটি টাকা। আর আর্জেন্টিনা যখন ২০২২-২৩ সালে আসরে করেছিল তখন কিন্তু মোটামুটি খরচা হতো ৳১০০ কোটি মতো। তো সেটা কিন্তু খুব একটা বড় খরচা নয়। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সেই সাহসটা ছিল না যে পুরো বা আ ইয়ে এই টিমটাকে আনবে। এই আর্জেন্টিনার টিমটাকে আনবে। কেন? কোনো মানে পয়সার কিন্তু কোনো সংস্থান হবে না। আজকে আর্জেন্টিনা অ্যা যে যত টাকা চেয়েছিল, তোমরা যদি এআই তে ক্যালকুলেশন করে দেখো, তার থেকে কিন্তু বেশি টাকা মেসি ইনকাম করে গেছে। ঠিক আছে? মেসি মানে ইন্ডিয়া ট্যুরে এসে, গোট ট্যুরে এসে বেশি ইনকাম করে গেছে। ইনক্লুডিং একটা পাটেক ফিলিপ পেয়েছে। পাটেক ফিলিপের একটা রিস্ট ওয়াচ পেয়েছে। ঠিক আছে? $1,০০,০০০ এর। তো কথা হচ্ছে যে আ বা এই হচ্ছে অবস্থা। আজকে বিপিএল এর যে আছে, বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট আছে, সেখানে কিন্তু প্লেয়াররা ঠিকঠাক টাকা পয়সা পায় না। সেলারির খুব অসুবিধা হয়। সেটা তোমরা নিজেরাও জানো। লাস্ট বছরে কিন্তু খুব একটা সমস্যা তৈরি হয়েছিল। সেলারি ঠিকঠাক পায়নি। এজন্য কিন্তু প্লেয়াররা মানে খুবই ফেটে পড়েছিল এবং সেলারিও কিন্তু এখানে খুব কম। অ্যাজ কম্পেয়ার টু আইপিএল, তোমরা যদি বিপিএল এর সেলারি দেখো কিন্তু খুব কম। কেন? আ কারণ এখানে মানে আইপিএল এর যে রেভিনিউ জেনারেট টা হয় টিভি স্বত্ব থেকে বলো কিংবা স্পোর্টস অ্যাডভার্টাইজমেন্ট থেকে বলো, সেটা কিন্তু অনেক কম হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে। আজকে আ তো তো বাংলাদেশ অ্যারেঞ্জ করবে কি করে? আর অ্যারেঞ্জমেন্ট এর যদি কথা বলো, তাহলে কিন্তু কলকাতা যে ১ম বার এই ফুটবল ম্যাচটা আ বা এরকম ধরনের বড় টিম আনছে সেটা কিন্তু নয়। ১৯৮১ সালে তোমরা যদি দেখো উরুগুয়ের সাথে ১ম ম্যাচ হয়েছিল কলকাতাতে। তার আগে ক্যা ক্যা ক্যাল আ রেড নিউ ইয়র্ক কসমসের সাথে ম্যাচ হয়েছিল হচ্ছে মোহনবাগানের। That was 1962 when Pele came in Kolkata and played the match. Then 1982 তে কি হয়েছিল? উরুগুয়ে নেহেরু কাপে এসেছিল। আর সবথেকে বড় যে টিম এসেছিল সেটা হচ্ছে 1984 এর নেহেরু কাপে যখন পোল্যান্ডের 1982 এর ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ৫ জন ছিল মানে ফুল স্কোয়াড নিয়ে এসেছিল। 1984 এর যে নেহেরু কাপ হয়েছিল এবং ইন্ডিয়া ম্যাচটাতে ২-১ গোলে হেরে গেছিল। পোল্যান্ডের যে দুজন গোলদাতা ছিল সে 1982 ওয়ার্ল্ড কাপে খেলেছিল। আর আর্জেন্টিনার দলটা মিক্স ছিল জুনিয়র টিম আর সিনিয়র টিমের। ইন্ডিয়া হেরে গেছিল ১-০ গোলে। যেই ম্যাচটাতে গোল করেছিল গারেকা। তো তোমরা যদি ফুটবল ম্যাচটা দেখতে চাও YouTube এ কিন্তু এভেইলেবল রয়েছে। ইন্ডিয়া আর্জেন্টিনা 1984 নেহেরু কাপ। আ তো আর্জেন্টিনা কিন্তু মোটামুটি ফুল স্ট্রেংথ এই খেলেছিল ইন্ডিয়ার সাথে। একমাত্র মারাডোনা খেলেনি। আর আরেকজন যে বিখ্যাত ফুটবলার খেলেছিল এই টুর্নামেন্টে তার নাম হচ্ছে ক্যামিনো। ঠিক আছে? ক্যামিনোর নামেও তোমরা সার্চ করতে পারো। ইনিও সে সময় কিন্তু অ্যাক্টিভ ফুটবলার ছিলেন। আর তারপরে যদি কথা বলা হয় কোন ফুটবল টিম কলকাতাতে ভিজিট করেছে, তো ২০০৮ সালে অলিভার কানের যে রিটায়ার্ড ম্যাচ ছিল বায়ার্ন মিউনিখের হয়ে, সেটাতেও কিন্তু বায়ার্ন মিউনিখ ফুল স্কোয়াড পাঠিয়েছিল। ঠিক আছে? আ ক এই বোধহয় মোহনবাগান ৩-০ গোলে হেরে গেছিল।
যদিও মানে খুব মানে বুঝতেই পারছো বায়ার্ন মিউনিখের স্ট্রেংথ কতটা, যদিও মানে সেই স্ট্রেংথে ওরা কিন্তু খেলেনি। প্রথম ১০-১৫ মিনিট খুব স্পিডে খেলা শুরু করলো, তারপরে গেমের গতিটা কমিয়ে দিয়েছিল, তাতে ওরা ৩ গোলে জিতেছিল। যাই হোক, তারপরে যে ম্যাচটা হয়েছিল সেটা হচ্ছে ২০১২ সালে, সেটা কিন্তু কলকাতাতে হয়নি, সেটা হয়েছিল পুনেতে। ব্ল্যাকবার্ন রোভার্স ভার্সেস পুনে এফসি, ঠিক আছে? এবার একটা মজার কথা হচ্ছে, আর ব্ল্যাকবার্ন রোভার্স কিন্তু যেখানে এই হাজমা চৌধুরী বা হামজা চৌধুরী খেলে, সেই ইএফএল চ্যাম্পিয়নশিপ মানে সেকেন্ড ডিভিশনের ইংল্যান্ডের লিগেই এখন খেলছে এই ব্ল্যাকবার্ন রোভার্স। কিন্তু তখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো। আর পুনের একজন বিখ্যাত বিজনেসম্যান তার ২-১ বছর আগেই, যার নাম হচ্ছে ভেঙ্কিস গ্রুপ, সে কিন্তু অ্যাকোয়ার করেছিল এই ক্লাবটিকে। তখন কিন্তু ইপিএল এ ছিল, ইংলিশ প্রিমিয়ার লিগে ছিল হচ্ছে ব্ল্যাকবার্ন রোভার্স। তো ব্ল্যাকবার্ন রোভার্স ২০১২ সালে খেলতে এসেছিল হচ্ছে পুনেতে। তারপরে যে ম্যাচটা হয়েছিল, তারপরের কলকাতায় আবার ফিরে এলাম। কলকাতায় ২০১৮ সালে আমরা দেখেছি বার্সেলোনা লেজেন্ড ভার্সেস মোহনবাগান লেজেন্ডের খেলা হয়েছিল, যে ম্যাচে বার্সেলোনা এফসি লেজেন্ড কিন্তু ৬-০ গোলে কলকাতাকে হারিয়েছিল। সরি, মোহনবাগান লেজেন্ডকে হারিয়েছিল। তো এত কটা ম্যাচের এক্সপেরিয়েন্স, মানে স্পেসিফিক্যালি ফুটবল হোস্ট করার ক্যাপাবিলিটি কিন্তু ইন্ডিয়া দেখিয়েছে। আরো তোমাদের কিছু টুর্নামেন্টের কথা বলি, যেরকম আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ ফিফা যেটা হয়েছিল, মোটামুটি ১০০ কোটি টাকা খরচা হয়েছিল সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তারপরে উম আ যে স্টেডিয়ামে ইমপ্রুভমেন্ট তো ছেড়ে দাও। মানে যেরকম কলকাতাতে সল্টলেকে খেলা হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, এই স্টেডিয়ামটা কিন্তু স্টেট গভর্নমেন্টই ইমপ্রুভ করেছিল। এজন্য কিন্তু মানে এআইএফএফ কিছু এক্সট্রা খরচা করেনি। এআইএফএফ স্মুথ কমিউনিকেশন, হোটেলে থাকা, তাদের ফ্লাইটে নিয়ে আসা, এই সমস্ত কমিউনিকেশনের জন্য মোটামুটি ১০০ কোটি টাকা খরচা করেছিল। তো মোটামুটি ১৫০ থেকে ২০০ কোটি টাকা এই ফিফা আন্ডার-17 মেন্স ফুটবল টিম যে ২০১৭ সালে হয়েছিল সেটা হোস্ট করার জন্য ইন্ডিয়াতে খরচা হয়েছিল। এবং সল্টলেক স্টেডিয়ামে কিন্তু ফাইনাল ম্যাচটা হয়েছিল ২০১৭ সালে। তোমরা যদি স্পেসিফিক্যালি কিছু ফুটবলারের নাম বলো, যারা সে সময় মানে জুনিয়র টিমে খেলেছিল, এখন স্টার হয়ে গেছে। এক হচ্ছে ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন, যে কিন্তু সেই ওয়ার্ল্ড কাপে খেলেছিল ইংল্যান্ডের দলের হয়ে, ফাইনাল ম্যাচে ছিল। ফাইনালে তো হেরে গেল স্পেনের কাছে। আরেকজন যে ছিল সে হচ্ছে, আমার পার্সোনালি মনে হয় তার নাম হচ্ছে আ আম ভিসিয়াস জুনিয়র। ভিসিয়াস জুনিয়র কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে এই ওয়ার্ল্ড কাপেও খেলেছিল ব্রাজিলের হয়ে, এবং খুব সম্ভবত যে কলকাতাতে ম্যাচটা হচ্ছে সেটাতে কিন্তু উনি আসতে চলেছেন। আ তো ইন্ডিয়ার হচ্ছে এই এক্সপেরিয়েন্স, আর তার সাথে যদি মাল্টি স্পোর্টস হোস্ট করার কথা বলি, তাহলে 1982 তে ইন্ডিয়া এশিয়ান গেমস হোস্ট করেছিল। 1951 এ ইনঅগারেশন যে আ ফুটবল টুর্নামেন্ট এশিয়ান গেমসটা হচ্ছিল, সেটা কিন্তু দিল্লিতে হোস্ট হয়েছিল। আর সবথেকে বড় যে টুর্নামেন্ট, সবথেকে এক্সপেনসিভ যে টুর্নামেন্ট, সেটা কি হয়েছিল বলতো? সেটা হচ্ছে কমনওয়েলথ গেমস। সেটা ২০২৬ সালের গ্লাসগোতে এখনই শেষ হলো। বাংলাদেশ ডাব বাংলায় ফিরেছে, আমি আগেই বলেছি। তো এই টুর্নামেন্ট হোস্ট করতে ইন্ডিয়ার মোটামুটি আ বা এখনকার কারেন্সিতে মোটামুটি ধরে নাও ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা খরচা করেছিল। কারণ তোমরা দেখবে যে কত খরচা হয়েছিল কমনওয়েলথ গেমসে। মানে স্টেডিয়ামের কনস্ট্রাকশন এর জন্য। তো কনস্ট্রাকশন, মেইনটেন্যান্স এই সমস্ত করার জন্য তো মোটামুটি ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা তখন খরচা হয়েছিল। ঠিক আছে? তো এখন তার ভ্যালুয়েশন অনেকটাই বেড়ে যাবে। তো এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে তোমাদের একটু ভেবে দেখা উচিত যে বাংলাদেশে কেন আসেনি ব্রাজিল ফুটবলটি? আর বাংলাদেশের ক্ষমতাই বা কতটুকু? আর ইন্ডিয়া কিন্তু যে মানে যে এই রেজাল্টের দিকে চিন্তা করে এই ম্যাচটা হোস্ট করছে সেটা নয়। এই টুর্নামেন্টটা হোস্ট করে ওয়ার্ল্ডকে একটা জার্নি দিতে চাইছে যে, "উই আর রেডি টু হোস্ট 2036 অলিম্পিক গেমস।" তো অলিম্পিক গেমস এর জন্য কিন্তু বিট করতে চলেছে ইন্ডিয়া। আ আ সেটা আহমেদাবাদে হবে। যদি ইন্ডিয়া বিট জিতে যায় তাহলে বাদে হবে। ২০৩০ এ কিন্তু আবার কমনওয়েলথ গেমস এর আসর বসতে চলেছে হচ্ছে আহমেদাবাদে। তো ইন্ডিয়া সমস্ত দিক থেকে দেখাতে চায় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো। আ ফুটবল হোক কিংবা হকি কিংবা বেসবল, যেটা ইন্ডিয়া খেলেও না, সমস্ত জিনিস কিন্তু ইন্ডিয়া করে দিতে পারে আ চাইলে। ঠিক আছে? ইনফ্রাস্ট্রাকচার ইস মেইন ইম্পোর্টেন্ট পয়েন্ট ইন হিয়ার। Not like playing with a world class team. World class team is second. Playing against, making the construction and the infrastructure is very. If infrastructure is the thing which, Indian AIFF or the sports authority is trying to show, because India is going to host 2030 Commonwealth Games, like I said before, and 2036 Olympic. India is going to beat for. সো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে দেখার জন্য এবং শোনার জন্য আ আম আমি
তোমাদের কাছে কৃতজ্ঞ। ভালো থেকো তোমরা সবাই।